গুড মর্নিং। আজকে 19শে আগস্ট। তো আজকে রামেশ্বরমে আমাদের দ্বিতীয় দিন। আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা সাইট সিন করব। তো এখন সকাল 6:30 আমার ঘড়িতে। তো প্রথমেই আমরা যাব ধনুষকোটি। আমার খুব বেশি ভিড় ভালো লাগে না, তাই সকালের টাইমটাই আমি চুজ করেছি। তো আমরা সাইট সিন করার জন্য অটো বুক করে বেরিয়ে পড়লাম। কাল রাত থেকে আমরা অটো ঠিক করে রেখেছিলাম। তো সাইট সিনের জন্য 1000 থেকে 1200 টাকা রেট, তবে দরদাম করতে পারেন, সিজন ওয়াইজ রেট বাড়ে কমে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ধনুষকোটি। এটা হচ্ছে ভারতের দক্ষিণ প্রান্ত, যেখানে ভূমি মিশেছে সাগরের সঙ্গে আর ইতিহাস ফিসফিস করে বাতাসে। এখন আমরা যাচ্ছি রামেশ্বরম থেকে ধনুষকোটি। আমাদের পন্ডিচেরি ও রামেশ্বরম সিরিজের অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যাত্রা শুরু করছি রামেশ্বরম থেকে, এক পবিত্র শহর যা 4 ধামের অন্যতম। পুরাণ মতে এখান থেকেই ভগবান শ্রী রামচন্দ্র সেতু নির্মাণ করেছিলেন লঙ্কার দিকে, আর সেই পথের শেষ প্রান্তই হলো ধনুষকোটি। রামেশ্বরম থেকে ধনুষকোটি যাওয়ার রাস্তা সত্যি অবিশ্বাস্য সুন্দর। এক পাশে বঙ্গোপসাগর, অন্য পাশে ভারত মহাসাগর। এমন দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। এই হলো ধনুষকোটি। এক সময় ছিল প্রাণবন্ত শহর, আজ নিস্তব্ধ ও মায়াবী ধ্বংসাবশেষ। ধনুষকোটি নামের অর্থ ধনুর প্রান্ত। বিশ্বাস করা হয় এখানে ভগবান রামচন্দ্র তার ধনুরাগ্র দিয়ে সমুদ্র চিহ্নিত করেছিলেন, যেখান থেকেই রাম সেতুর শুরু। এক সময় এই ধনুষকোটি ছিল এক কর্মঞ্চল শহর। রেল স্টেশন, গির্জা, স্কুল, মাছ ধরার ঘাটে মানুষের ভিড়। কিন্তু 1964 সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে সবকিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। 270 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস আর 20 ফুট উঁচু জলোচ্ছ্বাস এক রাতেই হারিয়ে যায় পুরো শহরটা। হাজার হাজার মানুষ মারা যান। তারপর সরকার ঘোষণা করেন ধনুষকোটি আর বাসযোগ্য শহর নয়। তবে আজ ধনুষকোটি আর পুরোপুরি ভুতুরে শহর নয়। নতুন রাস্তা তৈরি হয়েছে, পর্যটকরা আসেন, জেলেরা বাস করেন। তবুও এই স্থানে নিস্তব্ধতায় লুকিয়ে আছে এক অনন্ত কাহিনী। রামায়ণ অনুযায়ী এখান থেকেই ভগবান রামচন্দ্র বানর সেনাকে নিয়ে সমুদ্রের ওপর সেতু তৈরি করেন লঙ্কার দিকে। স্যাটেলাইট চিত্রে আজও দেখা যায় সমুদ্রের নিচে একদা পাথরের সারি, যা ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত। মিথ না ইতিহাস, এই প্রশ্ন আজও রহস্যে ঘেরা। এই মুহূর্তে আমি আছি ধনুষকোটিতে। এটাই হচ্ছে শেষ স্থলভাগ। ভারতের নয়, তবে এরপরে আর কোনো স্থলভাগ নেই। আর এখান থেকে শ্রীলঙ্কা প্রায় 20 কিলোমিটার, তো একদম অপোজিটে এখান থেকে দেখা যায়। দুধারে আছে দুই সমুদ্র, একদিকে ভীষণ উত্তাল সমুদ্র আর আরেকদিকে একদম শান্ত স্থির জলভাগ।
এখন 8টা বাজে। তো আমরা এখানে 7:30টার সময় এসেছি। ঠান্ডা হাওয়া, রোদ নেই। সব থেকে ভালো টাইম হচ্ছে সকাল সকাল আসা, কারণ যত বেলা বাড়ছে লোকজনের ভিড় হচ্ছে। ভিড়ে প্রচুর মানুষ মানে এখানে আসছে বাইরে থেকে। তো আমার মতে একদম ভোর ভোর চলে আসবেন, 6:30টার সময় বেরিয়ে পড়বেন, 7টার মধ্যে এখানে চলে আসবেন। আর এখানে এসে ব্রেকফাস্ট করবেন। সাইডে ওইদিকে মার্কেট বসেছে, অনেক কিছু, যেমন আমাদের দীঘা পুরীতে আর কি কেনাকাটা করেছে সেরকমই বসেছে। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এরপর চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। अच्छा, ये पुराना रेलवे स्टेशन 1964 में सब पूरा खत्म हो गया। सुनामी आया जब ना, तभी खत्म हो गया था। पहले तो इधर ट्रेन इधर तक आएगा, चेन्नई तो इधर तक आएगा। अच्छा, রাম সেতুর সামনে কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এবার আমরা এলাম বিভীষণের মন্দিরে। রাবণের যে ভাই ছিল বিভীষণ, সেই বিভীষণের মন্দিরে। টেম্পল আচ্ছা। তো এই যে বলে না, কথা বলে না, ঘর শত্রু বিভীষণ, সেই বিভীষণের মন্দির। তো ভিতরে যাবো, এবার দেখি। মন্দিরের ভেতর ভিডিওগ্রাফির অনুমতি ছিল না। এরপর চলে এলাম আমাদের পরবর্তী স্থান, রাম তীর্থম বা রামকুণ্ড। রামকুণ্ড রামেশ্বরমের অন্যতম এক পবিত্র স্থান। বিশ্বাস করা হয় লঙ্কা যুদ্ধে জয়লাভের পর ভগবান শ্রীরামচন্দ্র এখানে স্নান করে পাপ মোচন করেন। এই কুণ্ড বা পুকুরের জল আজও পবিত্র বলে মনে করা হয়। এই রামেশ্বরম দর্শনে আগত তীর্থযাত্রীরা এখানে স্নান করে রামানাথ স্বামী মন্দিরে পুজো দেন। এছাড়াও এখানে রাম, লক্ষ্মণ ও সীতার নামাঙ্কিত ছোট মন্দিরও রয়েছে। তো সাইট সিন কমপ্লিট করে এবার আমরা আবার ব্যাক করছি আমাদের হোটেলে। আজকে রাতে আমাদের এখান থেকে ট্রেন আছে চেন্নাই পর্যন্ত। আবার চেন্নাই থেকে তারপর মা চলে যাবে হাওড়া, আর আমি যাব হচ্ছে ব্যাঙ্গালোর। তো কালকে চেন্নাইটা ঘোরার প্ল্যান আছে, দেখা যাক। তো যাই হোক, আজকের মতো রামেশ্বরম ট্যুর এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।